সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হুমায়ুন আহমেদ রচিত আমার ছেলেবেলা বইটির পঞ্চম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। পারুলাপা ছিলেন যাবতীয় নিষিদ্ধ বিষয়ে আমার জ্ঞানদাত্রী। পুরুষ এবং রমণীর ভেতর বাহ্যিক সম্পর্ক ছাড়াও যে অন্য এক ধরনের সম্পর্ক আছে তা প্রথম জানলাম তাঁর কাছে। তখন আমার বয়স ৮, ক্লাস 3-তে উঠেছি। জটিল সম্পর্কের বিষয় জানার জন্যে বয়সটা খুবই অল্প। খুবই হকচকিয়ে গেলাম। এসব কি বলছে পারুলাপা, কি অদ্ভুত কথা। পারুলাপার কথা বিশ্বাস করার কোনোই কারণ দেখলাম না, কিন্তু উনিই বা বানিয়ে বানিয়ে এমন অদ্ভুত কথা কেন বলবেন? নরনারীর সম্পর্কের জটিলতা ব্যাখ্যা করার পেছনে পারুলাপার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আমাদের পাশের বাসার ভদ্রলোক। ওদের বাড়িতে 15-16 বছরের সুন্দর মতো একটা কাজের মেয়ে ছিল। মেয়েটি ভদ্রলোককে বাবা ডাকত। হঠাৎ শুনে তিনি এই মেয়েটিকে বিয়ে করেছেন। ভদ্রলোকের 2টি বড় মেয়ে কলেজে পড়ে। তারা খুব কান্নাকাটি করতে লাগলো। ভদ্রলোকের স্ত্রী ঘন ঘন ফিট হতে লাগলেন। ঘটনাটা চারপাশে বড় ধরনের আলোড়ন তৈরি করল। বড়রা সবাই এই ঘটনা নিয়ে আলাপ করে। সে আলাপে আমি উপস্থিত হলে চোখ বড় বড় করে বলে, এ ভাগ। কাজেই আমি নিজেই পারুলাপার কাছে জানতে চাইলাম ব্যাপারটা কি। তিনি গম্ভীর গলায় বললেন, বিয়ে না করে উপায় কি? ওই মেয়ের পেটে বাচ্চা। পেটে বাচ্চা হলে বিয়ে করতে হবে কেন? তোকে বলা যাবে না, খুব লজ্জার কথা। না, আমাকে বলতে হবে। কাউকে বলবি না তো? না, বলবো না। কসম খা। কিসের কসম? বল বিদ্যা। বিদ্যা। বল কোরআন। কোরআন। বল টিকটিকি। টিকটিকি বলবো কেন? টিকটিকি আবার কিরকম কসম? টিকটিকির যেমন লেজ খসে যায়, তুইও যদি এই কথা কাউকে বলিস তাহলে তোর জিভও খুলে পড়ে যাবে। আমি ভয়ে ভয়ে টিকটিকির নামেও কসম করলাম। আর পারুলাপা গন্ধম ফলের সেই বিশেষ জ্ঞান আমাকে দিয়ে দিলেন। আমার মনে আছে, মনে খুব বড় ধরনের আঘাত পেলাম। চিৎকার করে বলতে ইচ্ছা হলো, না, এসব মিথ্যা, এসব হতেই পারে না। ব্যাপারটা নিয়ে আমি যে কারোর সঙ্গে আলাপ করব সেই উপায় নেই। টিকটিকির কসম খেয়েছি, জিওভা খুলে পড়ে যেতে পারে। এ সময় পাশের বাড়ির ওই ভদ্রলোকের বড় মেয়েটির হাসি রোগ হলো। সারাক্ষণ হাসে, খিলখিল করে হাসে। গভীর রাতেও ঘুম ভেঙে শুনি পাশের বাড়ি থেকে হাসির শব্দ আসছে। গভীর রাতে সেই হাসি শুনে বড় ভয় লাগতো, গা শিরশির করত। মেয়েটির কোথায় যেন বিয়ে ঠিক হয়েছিল। বাবার এই কাণ্ডে তার বিয়ে ভেঙে যাবার পরই হাসি রোগ হয়। তার কয়েকদিন পরই তারা বাড়ি ছেড়ে চলে যায়। ভদ্রলোকের স্ত্রীকে আমি নানু ডাকতাম, মেয়ে দুটিকে খালা। তারা আমাকে খুবই স্নেহ করত। প্রায়ই ডেকে নিয়ে বড়দের মতো কাপে করে চা খেতে দিত। 2 নম্বর বোনটি আমাকে সবসময় জিজ্ঞেস করত, তার মতো সুন্দরী কোনো মেয়ে আমি দেখেছি কিনা। এর উত্তরে আমি তৎক্ষণাৎ বলতাম, না। সত্যি তো? হ্যাঁ, সত্যি। আমি বেশি সুন্দর না আপা? আপনি। সত্যি বিদ্যা কোরআন বল। সত্যি বিদ্যা কোরআন। তারা চলে যাবার পর পাশের বাড়ি অনেক দিন খালি পড়ে রইল। আমার বেশ কিছুদিন খুব মন খারাপ গেল। অল্প বয়সের মন খারাপ ভাব দীর্ঘস্থায়ী হয় না। আমার বেলায়ও হলো না। তাছাড়া মন খারাপ ভাব কাটানোর মতো একটা রহস্যময় ঘটনাও ঘটল। একদিন খুব ভোরে 2জন বিচিত্র দর্শন লোক কোদাল নিয়ে পারুলাপাদের বাসায় ঢুকল। তারা নাকি কবর খোঁড়ার লোক। ভেতরের দিকের উঠানে তারা কবর খুঁড়তে শুরু করল। এই ঘটনা শুধু যে শিশুদের মনেই চাঞ্চল্য সৃষ্টি করল তা নয়, বড়রাও অস্বস্তি বোধ করতে লাগলেন। আমার মার ধারণা হলো ভদ্রলোক তার কোনো এক মেয়েকে মেরে ফেলেছেন, এখন গোপনে কবর দিয়ে দেয়া হচ্ছে।
বাবা মাকে ধমক দিলেন, এসব অদ্ভুত ধারণা তুমি পাও কোথায়? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আসলেই অন্য ব্যাপার, তবে কম রোমাঞ্চকর নয়। ওভারসিয়ার কাকুর পকেট থেকে 100 টাকা চুরি করেছে তার পিয়ন, অথচ সে তা স্বীকার করছে না। কবর খোঁড়া হচ্ছে সেই কারণেই। পিয়ন একটা কোরআন শরীফ হাতে নিয়ে কবরে নামবে এবং কোরআন শরীফ হাতে নিয়ে বলবে সে টাকা নেয়নি। যদি সে মিথ্যা কথা বলে তাহলে আর কবর থেকে উঠতে পারবে না, কবর তাকে আটকে ফেলবে। সেই ভয়াবহ দৃশ্য দেখার জন্যে আমরা দল বেঁধে কবরের চারপাশে দাঁড়ালাম। দরিদ্র পিয়ন হাতে কোরআন শরীফ নিয়ে কবরে নামল। সে থরথর করে কাঁপছে, গা দিয়ে ঘাম ঝরছে, তাকে দেখাচ্ছে পাগলের মতো। ওভারসিয়ার কাকু বললেন, এই, তুই টাকা চুরি করেছিস? যে না। সত্যি কথা বল, মিথ্যা বললে কবরে আটকে যাবি। টাকা চুরি করি নাই স্যার। তোর হাতে কোরআন শরীফ, তুই কবরে দাঁড়িয়ে আছিস, মিথ্যা বললে আর উঠতে পারবি না। তখন এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হলো। পিয়নের হাত থেকে কোরআন শরীফ পড়ে গেল, সে জ্ঞান হারিয়ে কবরের ভেতর পড়ে গেল। ওভারসিয়ার কাকু বিজয়ীর ভঙ্গিতে বললেন, বলছিলাম না টাকা এই হারামজাদাই নিয়েছে। কবর বন্ধ করা হলো, কিন্তু পুরোপুরি বন্ধ করা হলো না। বিশাল একটা গর্তের মতো হয়ে রইল, যে গর্তের দিকে তাকালেই ভয় ভয় লাগত। এছাড়াও আরও সব ভয়াবহ খবর কানে আসতে লাগলো, যেমন গভীর রাতে নাকি এই কবরের ভেতর থেকে ভারী গলায় কে যেন ডাকে, হায় হায়। একবার কবর খোঁড়া হয়ে গেলে কাউকে না কাউকে সেখানে যেতে হয়। কবর তার উদর পূর্ণ করবার জন্যে মানুষকে ডাকে। আমি পারুলাপাতের বাড়ি যাওয়া ছেড়ে দিলাম। কি দরকার ওই ভুতুড়ে বাড়িতে যাবার? পারুলাপার সঙ্গে যোগাযোগও কমে গেল, কারণ তার স্কুলের খাতায় একটা প্রেমপত্র পাওয়া গেছে। সম্বোধনহীন সেই প্রেমপত্রে তিনি একজনকে অনুরোধ করেছেন তাকে চুমু খাবার জন্যে। কেন জানি আমার মনে হয় ওই প্রেমপত্রটি তিনি আমাকেই লিখেছিলেন, কারণ আমি ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, এবং একবার তাকে চুমু খাবার জন্যে লাজুক গলায় অনুরোধও করেছিলেন। আমি এই অদ্ভুত প্রস্তাবে হেসে ওঠায় খুব লজ্জাও পেয়েছিলেন। তার স্কুলে যাওয়া বন্ধ। জানালার শিক ধরে মাঝে মাঝে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমাকে দেখলেই তিনি চিকন গলায় ডাকেন, আমি পালিয়ে যাই। তার বাবা মা তাকে বন্দি করে রাখার জন্যে আমি এক ধরনের স্বস্তি বোধ করি। এখন আমাকে বিরক্ত করার সুযোগ তার নেই। পারুলাপার বন্দি জীবন আমাকে বেশি দিন দেখতে হয়নি। তারা মীরা বাজারের বাসা বদল করে কোথায় যেন চলে গেলেন, হারিয়ে গেলেন পুরোপুরি। মানুষ দ্বিতীয়বার শৈশবে ফিরে যেতে পারে না। পারা গেলে আমি অবশ্যই এই অসহায় অভিমানী দুঃখী কিশোরীর পাশে গিয়ে দাঁড়াতাম। আজ তিনি কোথায় আছেন, কিভাবে আছেন আমি জানি না। শুধু প্রার্থনা করি যেখানেই থাকুন যেন সুখ তাকে ঘিরে থাকে। পৃথিবী ও মানুষের কাছে সুখ তাঁর প্রাপ্য। স্বপ্নলোকের চাবি। পারুলাপা নেই, কাজেই স্কুলের দুঃসহ 2 ঘন্টা কোনো ক্রমে পার করে দেবার পরের সময়টা মহানন্দের। রবীন্দ্রনাথের ভাষায়, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। সাজানো গোছানো সুন্দর বাড়ি দেখলেই হুট করে ঢুকে পড়ি। বেশিরভাগ ক্ষেত্রেই তৎক্ষণাৎ বের করে দেয়া হয়। এর মধ্যে একটি বাড়িতে ভিন্ন ব্যাপার হলো। এই বাড়িটিও মীরাবাজারেই, আমাদের বাসার কাছে। বিশাল কম্পাউন্ড, গাছগাছালিতে ছাওয়া ধবধবে সাদা রঙের বাংলো প্যাটার্নের বাড়ি। এ বাড়িতে কে থাকেন তাও আমরা জানি। সিলেটের এমসি কলেজের অধ্যাপক। আমাদের কাছে তার পরিচয় হচ্ছে প্রফেসর সাহেব। অতি 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 জ্ঞানী লোক, যাকে দূর থেকে দেখলেই পুণ্য হয়। তবে এই প্রফেসর সাহেব নাকি পাকিস্তানে থাকবেন না, দেশ ছেড়ে কলকাতা চলে যাবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার নাকি চাকরিও হয়েছে। তিনি চেষ্টা করছেন বাড়ি বিক্রির। এক দুপুরে গেট খোলা পেয়ে হুট করে সে বাড়ির ভেতর ঢুকে পড়লাম। গাছপালার কি শান্ত শান্ত ভাব। মনে হয় ভুল করে স্বপ্ন দিয়ে তৈরি এক বাড়ির বাগানে ঢুকে পড়েছি। আনন্দে মন ভরে গেল।
একা একা অনেকক্ষণ হাঁটলাম। হঠাৎ দেখি কোণার দিকের একটি গাছের নিচে পাটি পেতে একটি মেয়ে উপর হয়ে শুয়ে আছে। তার হাতে একটা বই। সে বই পড়ছে না, তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে আর দেখিনি। মনে হলো তার শরীর সাদা মোমের তৈরি, পিঠ ভর্তি ঘন কালো চুল, 16-17 বছর বয়স। দৈত্যের হাতে বন্দিনী রাজকন্যারাও এত সুন্দর হয় না। মেয়েটি হাত ইশারায় ডাকল। প্রথমে ভাবলাম দৌড়ে পালিয়ে যাই, পর মুহূর্তেই সে ভাবনা ঝেড়ে ফেলে এগিয়ে গেলাম। কি নাম তোমার খোকা? কাজল। কি সুন্দর নাম, কাজল। তোমাকে মাখতে হয় চোখে, তাই না? কিছু না বুঝে আমি মাথা নাড়লাম। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি একা একা হাঁটছ, কি ব্যাপার? আমি চুপ করে রইলাম। কি জন্যে এসেছো এ বাড়িতে? বেড়াতে। ও আচ্ছা, বেড়াতে। তুমি তাহলে অতিথি, অতিথি নারায়ণ, তাই না? আবারও না বুঝে আমি মাথা নাড়লাম। সে বলল, তুমি এখানে চুপচাপ দাঁড়াও, নড়বে না, আমি আসছি। মেয়েটি চলে গেল। ভেবে পেলাম না সে অনধিকার প্রবেশের জন্যে শাস্তির ব্যবস্থা করতে গেল কিনা। দাঁড়িয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে? পালিয়ে যাওয়াই উচিত, অথচ পালাতে পারছি না। মেয়েটি ফিরে এসে বলল, চোখ বন্ধ করে হাত পাতো। আমি তাই করলাম। কি যেন দেয়া হলো আমার হাতে। তাকিয়ে দেখি কদম ফুলের মতো দেখতে একটা মিষ্টি। খাও, মিষ্টি খাও, মিষ্টি খেয়ে চলে যাও। আমি এখন পড়াশোনা করছি। পড়াশোনার সময় কেউ হাঁটাহাঁটি করলে বড় বিরক্ত লাগে, মন বসাতে পারি না। আমি চলে এলাম এবং দ্বিতীয় দিনে আবার উপস্থিত হলাম। আবার মেয়েটি মিষ্টি এনে দিল। কোনো সৌভাগ্যই একা একা ভোগ করা যায় না। আমি তৃতীয় দিনে আমার ছোট বোনকে নিয়ে উপস্থিত। মেয়েটি বিস্মিত হয়ে বলল, এ কে? আমি বিনীত ভঙ্গিতে বললাম, এ আমার ছোট বোন, এও মিষ্টি খুব পছন্দ করে। মেয়েটির মুখে মৃদু হাসি খেলে গেল। সে হাসতে হাসতে বলল, খুকি, তোমার নাম কি? আমার বোন উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকালো। নাম বলাটা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না। আমি ইশারায় তাকে অভয় দিতেই সে বলল, আমার নাম শেফু। শেফু অর্থাৎ শেফালি। কি সুন্দর নাম। তোমরা দুজন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো। আমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। আজ অন্য দিনের চেয়ে বেশি সময় লাগছে। একসময় চোখ মেললাম। মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে, তার মুখ বিষণ্ণ। সে দুঃখিত গলায় বলল, আজ ঘরে কোনো মিষ্টি নেই। তোমাদের জন্য একটা বই নিয়ে এসেছি, খুব ভালো বই। বইটা নিয়ে যাও। দাঁড়াও, আমার নাম লিখে দিই। সে মুক্তার মতো হরফে লিখল, দুজন দেব শিশুকে ভালোবাসা ও আদরে শুক্লাদি। বই নিয়ে বাসায় ফিরলাম। বইটার নাম ক্ষীরের পুতুল। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। পাতায় পাতায় ছবি। ক্ষীরের পুতুল হচ্ছে আমার প্রথম পড়া সাহিত্য। সাহিত্যের প্রথম পাঠ আমি আমার বাবা মার কাছ থেকে পাইনি। বাবার বিশাল লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরির পুস্তক সংখ্যা মাথা ঘুরিয়ে দেবার মতো। সমস্ত বই তিনি তালাবদ্ধ করে রাখতেন। বাবার লাইব্রেরির বই আমাদের অর্থাৎ বাচ্চাদের নাগালের বাইরে ছিল। বাবা হয়তো ভেবেছিলেন এইসব বই পড়ার এখনো সময় হয়নি। শুক্লাদি তা ভাবেননি। তিনি অসাধারণ একটি বই একটি বাচ্চা ছেলের হাতে ধরিয়ে দিয়ে তার স্বপ্ন জগতের দরজা খুলে দিলেন। স্বপ্ন জগতের দরজা সবাই খুলতে পারে না। দরজা খুলতে সোনার চাবির দরকার। ঈশ্বর যার তার হাতে সেই চাবি দেন না। সেই চাবি থাকে অল্প কিছু মানুষের কাছে। শুক্লাদি সেই অল্প কিছু মানুষদের একজন। শুক্লাদির সঙ্গে আমার ওই বই পাবার পর আর দেখা হয়নি।
তিনি কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করতেন। ছুটি শেষ হবার পর কলকাতায় চলে গেলেন। তার কিছুদিন পর প্রফেসর সাহেব বাড়ি বিক্রি করে ইন্ডিয়া চলে গেলেন। যিনি বাড়ি কিনলেন তিনি প্রথমে গাছগুলি সব কাটিয়ে ফেললেন। বাড়িটিকে ঘিরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিলেন। কতটা নিঝুম দুপুরে এই শ্রীহীন বাড়ির গেটের কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছি। গভীর দুঃখে আমার চোখ ভেঙে জল এসেছে। বাসায় এসেই বসেছি ক্ষীরের পুতুল নিয়ে। এই বই নিয়ে বসলেই ভেঙে যাওয়া স্বপ্ন ফিরে আসত। মুহূর্তে চলে যেতাম অন্য কোনো পৃথিবীতে। কি অদ্ভুত পৃথিবীই না ছিল সেটি। শুক্লাদির দেয়া ক্ষীরের পুতুল বইটি 1971 পর্যন্ত আমার সঙ্গে ছিল। 71-এ অনেক প্রিয় জিনিসের সঙ্গে বইটিও হারিয়েছি। কিন্তু সত্যিই কি হারিয়েছি? হৃদয়ের নরম ঘরে যাদের স্থান দেয়া হয় তারা কি কখনো হারায়? কখনো হারায় না। শুক্লাদির কথা যখনই মনে হয় তখনই বলতে ইচ্ছা করে, জনম জনম তব তরে কাঁদিব। ক্ষীরের পুতুল বইটি আমার জীবনধারা অনেকখানি পাল্টে দিল। এখন আর দুপুরে ঘুরতে ভালো লাগে না, শুধু গল্পের বই পড়তে ইচ্ছে করে। কুয়োতলার লাগোয়া একটা ঘর, সেটি দুপুরের দিকে একেবারে নিরিবিলি হয়ে যায়। দরজা বন্ধ করে জানালায় হেলান দিয়ে গল্পের বই নিয়ে বসি। জানালার ওপাশে কাঁঠাল গাছের গুচ্ছ। সেই কাঁঠাল গাছে ক্লান্ত ভঙ্গিতে কাক ডাকে। এছাড়া চারদিকে কোনো শব্দ নেই। অদ্ভুত নৈঃশব্দের জগৎ। এটা যেন চেনা জানা পৃথিবী নয়, অন্য কোনো ভুবন। বইয়ের পাতার পর পাতা অতি দ্রুত উল্টে যাচ্ছি। এসব বই বাবার আলমিরা থেকে চুরি করা। মা জেগে ওঠার আগে রেখে দিতে হবে, ধরা পড়লে সমূহ বিপদের সম্ভাবনা। একদিন ধরা পড়লাম, বাবার হাতেই ধরা পড়লাম। তিনি বিস্মিত হয়ে বললেন, কি বই পড়ছিস? দেখি দেখি বইটা। তিনি বই হাতে নিয়ে গম্ভীর হয়ে গেলেন। বইয়ের নাম প্রেমের গল্প। তিনি থমথমে গলায় বললেন, পড়েছিস এই বই? আমি ক্ষীণ স্বরে বললাম, বুঝেছিস কিছু? কি বুঝেছিস? কি বুঝেছি সেটা ব্যাখ্যা করতে পারলাম না। বাবা বই নিয়ে আলমিরায় তালাবদ্ধ করে রাখলেন। আমি ভয়ে অস্থির। নিশ্চয়ই গুরুতর কোনো শাস্তির ব্যবস্থা হবে। সন্ধ্যাবেলা তিনি বললেন, কাপড় পরে আমার সঙ্গে চল। আমি কোনো কথা না বলে কাপড় পরলাম। কি হচ্ছে বুঝতে পারছি না। তিনি রিকশা করে আমাকে নিয়ে গেলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। বইয়ের এক বিশাল সংগ্রহ। যেদিকে চোখ যায় শুধু বই, বই আর বই। আমাকে লাইব্রেরির মেম্বার করে দিলেন। শান্ত গলায় বললেন, এখানে অনেক ছোটদের বই আছে, আগে এইগুলি পড়ে শেষ কর, তারপর বড়দের বই পড়বি। প্রথম দিনের দুটি বই নিজে পছন্দ করে দিলেন। দুটি বইয়ের একটির নাম মনে আছে, টম কাকার কুটির। কি অপূর্ব বই! এই বইটি পড়বার আনন্দময় স্মৃতি এখনো চোখে ভাসে। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, সিলেটের বৃষ্টি, ঢালাও বর্ষণ। আমি কাঁথা মুড়ি দিয়ে বই নিয়ে বসেছি। টম কাকার গল্প পড়তে পড়তে চোখে নেমেছে অশ্রুর বন্যা। সমস্ত হৃদয় জুড়ে এক ধরনের শূন্যতা অনুভব করছে। হঠাৎ করে মহৎ সাহিত্যকর্মের মুখোমুখি হলে যা হয় তাই হচ্ছে। প্রবল আবেগে চেতনা আলোড়িত হচ্ছে। আমার বই পড়ার অভ্যাস মা খুব সহজভাবে গ্রহণ করতে পারলেন না। প্রায় বিরক্ত হয়ে বলেন, এই ছেলে দিনরাত আউট বই পড়ে। যখন সবাই খেলাধুলা করছে সে অন্ধকারে বই নিয়ে বসেছে। চোখ নষ্ট হবে তো। চোখ আমার সত্যি সত্যিই খারাপ হলো, যদিও তা বুঝতে পারলাম না। বাইরের পৃথিবী আবছা দেখি। আমার ধারণা অন্য সবাইও তাই দেখে। ক্লাস 5-এ উঠে প্রথম চশমা নিই। চোখের ডাক্তার আমার চোখ পরীক্ষা করে আঁতকে উঠে বললেন, এই ছেলে তো অন্ধের কাছাকাছি, এতদিন সে চালিয়েছে কিভাবে?
প্রথম চশমা পরে আমিও হতভম্ব হয়ে ভাবি, চারদিকের জগৎ এত স্পষ্ট, কি আশ্চর্য! দূরের জিনিসও তাহলে দেখা যায়। আগের কথায় ফিরে আসি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য হওয়ায় সবচেয়ে কষ্টে পড়ল আমার ছোট দুই ভাই বোন, শেফু এবং ইকবাল। মীরা বাজার থেকে একা এত দূরে হেঁটে যেতে ভালো লাগে না। আমি এদের সঙ্গে নিয়ে যাই। পথ আর ফুরাতে চায় না। পথে 2-3 জায়গায় ক্লান্ত হয়ে বিশ্রাম করতে বসি। আমার সব ক্লান্তি, সব কষ্ট দূর হয়ে যায় যখন 2টি বই হাতে পাই, আনন্দে ঝলমল করতে থাকি। শেফু এবং ইকবাল আমার এই আনন্দে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র আমাকে সঙ্গ দেবার জন্যে তাদের দিনের পর দিন কষ্ট করতে হয়। আমাকে রোজ 2টি করে বই দিতে গিয়ে একদিন লাইব্রেরিয়ানেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বিরক্ত গলায় বললেন, এখন থেকে 1টি করে বই নেবে, 2টো না। আর এসব আজে বাজে গল্পের বই পড়ে কোনো লাভ নেই। এখন থেকে পড়বে জ্ঞানের কথা, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এইসব শিখতে হবে। নাও, আজকে এই বইটা নিয়ে যাও। আমি খুব মন খারাপ করে বইটা হাতে নিলাম। বইয়ের নাম জানবার কথা। বাসায় এনে 2-3 পাতা পড়লাম, এতটুকুও আকর্ষণ করল না। পরদিন ফেরত দিতে গেছি। লাইব্রেরিয়ান ভদ্রলোক বললেন, পড়েছ? আমি বললাম, তিনি হাত থেকে বইটা নিয়ে কয়েকটা পাতা উল্টে বললেন, আচ্ছা বলো, গ্লেশিয়ার কি? আমি বলতে পারলাম না। তিনি দাঁত মুখ খিঁচিয়ে বললেন, বাঁদর ছেলে, যাও এই বই ভালো মতো পড়ে তারপর আসো। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আমি আর কখনো যাইনি। জানবার কথা বইটিও ফেরত দেয়া হয়নি। বাসায় ফিরে জানবার কথা কুটি কুটি করলাম, কিছুক্ষণ কাঁদলাম। আমি প্রচণ্ড অভিমানী হয়ে জন্মেছি। অভিমান নামক ব্যাপারটি কম নিয়ে জন্মানো ভালো। এই জিনিসটি আমাদের বড়ই কষ্ট দেয়। বই পড়ার আগ্রহে সাময়িক ভাটা দেখা দিল। আগের জগতে ফিরে গেলাম, ঘুরে বেড়ানো। ইতিমধ্যে চুরি বিদ্যা খানিকটা রপ্ত হয়েছে। লক্ষ্য করেছি মা ভাঙতি পয়সা রাখেন তোশকের নিচে। সিকি, আধুলি, আনি, দুয়ানি ঠিক কত আছে সেই হিসেব তার নেই। ভাঙতি পয়সার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সিকি। একবার একটা সিকি সরিয়ে সমস্ত দিন আতঙ্কে নীল হয়ে রইলাম। সারাক্ষণ মনে হয় এই বোধহয় মা বলবেন সিকি কে নিয়েছে। মা তেমন কিছু করলেন না। পরদিন সেই সিকি নিয়ে এবং সঙ্গে ছোট বোনকে নিয়ে চায়ের স্টলে চা খেতে গেলাম। আমার উদ্দেশ্য হচ্ছে, বড়রা যেমন দোকানে চা খায় আমরাও তেমনি খাব। দোকানদার নিশ্চয়ই 2 ক্ষুদে কাস্টমার পেয়ে বিস্মিত হয়েছিল। সে যত্ন করে আমাদের দুজনকে গ্লাসে করে 2 কাপ চা দিল। একটা পরোটা ছেড়ে 2 ভাগ করে দুজনের হাতে দিল এবং কোনো পয়সা রাখল না। হাতের সিকি হাতেই রয়ে গেল। অতঃপর দুজনে একটা রিকশায় উঠে পড়লাম। কোনো গন্তব্য নেই, যতদূর রিকশা যায়। তখন রিকশা ভাড়া ছিল বাঁধা। শহরের এক মাথা থেকে আরেক মাথা যাওয়া যেত 1 সিকিতে। রিকশাওয়ালা আমাদের জল্লার পাড়ের কাছে নামিয়ে দিল। সেখান থেকে মহানন্দে হেঁটে বাসায় ফিরলাম। মনে হলো চুরিবিদ্যা খুব খারাপ কিছু নয়। মার তোশকের নিচ থেকে প্রায়ই পয়সা উধাও হতে লাগলো। একদিন কাজের ছেলে রফিক চুরির জন্যে প্রচণ্ড বকা খেল। তোশকের নিচে পয়সা রাখাও বন্ধ হয়ে গেল। বড় কষ্টে পড়লাম। এখন একমাত্র ভরসা দেশের বাড়ি থেকে বেড়াতে আসা মেহমানরা। আমাদের বাসায় মেহমান লেগেই থাকত। দাদার বাড়ির দিকের মেহমান, মার বাড়ির দিকের মেহমান। কেউ আসতো শহর দেখতে, কেউ শাহজালাল সাহেবের মাজার দেখতে, কেউ বা চিকিৎসা করাতে। মেহমানরা দয়াপরবশ হয়ে 1 আনা বা 2 পয়সা বাড়িয়ে দিতেন। পৃথিবীটাকে বড়ই সুন্দর মনে হতো। ছুটে যেতাম দোকানে। কত অপূর্ব সব খাবার, হজমি। 2 পয়সায় অনেকখানি পাওয়া যেত। টকটক ঝাঁঝালো স্বাদ। খানিকটা মুখে দিলেই জিভ কালো কুচকুচে হয়ে যেত। 1 আনায় পাওয়া যেত 2 গোল্লা সর্ষের তেল মাখানো বিচি ছাড়ানো তেঁতুল।
বাদাম ভাজা আছে, বুট ভাজা আছে। যদু মিয়ার দোকানে পাওয়া যেত দুধ চকলেট, 1 আনায় 4টা, তবে আমার জন্যে একটা ফাও, 5টা। মিষ্টি পানের একটা দোকান ছিল, তার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলেই দোকানি ছোট একটা পান বানিয়ে আমার হাতে দিয়ে বলতো, ভাগ। কি সুস্বাদু ছিল সেই মিষ্টি পান। গভীর আগ্রহে অপেক্ষা করতাম দেশের বাড়ির মেহমানদের জন্যে। মেহমান আসা মানেই আনন্দ। শহর দেখানোর জন্যে আমি চমৎকার গাইড। একদিন না একদিন তারা রংমহল সিনেমা হলে ছবি দেখতে যাবেন, আমাকে সঙ্গে নিতেই হবে। আমাকে নেয়ার ব্যাপারে তারা তেমন আপত্তিও করবেন না, কারণ আমার জন্যে আলাদা করে টিকিট করতে হবে না। আমি ছবি দেখব কোলে বসে কিংবা দাঁড়িয়ে। বাড়িতে মেহমান থাকার আরেকটি বড় সুবিধে হচ্ছে, সেই সময় মার শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যেত। বড় ধরনের অপরাধেও মা কঠিন চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার শাস্তি ছাড়া অন্য শাস্তিই দিতেন না। মেহমানদের মধ্যে একজনের কথা আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। তিনি মায়ের দিকের দূরসম্পর্কের আত্মীয়, ভাটি অঞ্চলের মানুষ। খুনের দায়ে হাজতে আছেন। জামিনে ছাড়া পেয়ে কয়েকদিন থাকতে এলেন আমাদের এখানে। অসম্ভব রুগ্ন একজন মানুষ। যক্ষা নামের কাল ব্যাধিতে ধরেছে, সারাক্ষণ কাশছেন, কাশির সঙ্গে টাটকা রক্ত পড়ছে। তিনি বাসায় এসেই মাকে ডেকে বললেন, রাজরোগে ধরেছে গো মা, এই ব্যাধি ছোঁয়াছে। তোমার ছেলেপুলের সংসার, ভেবেচিন্তে বলো আমাকে রাখবে কিনা। 3-4 দিন থাকতে হবে। হোটেলে থাকতে পারি, কিন্তু হোটেলে থাকতে ইচ্ছা করতেছে না। তুমি ভেবেচিন্তে বলো। মা বললেন, আপনি অবশ্যই আমাদের এখানে থাকবেন। খুব ভালো কথা, তাই থাকবো। বেশি দিন বাঁচব না। যে কয়টা দিন আসি পরিচিত মানুষদের মধ্যে থাকতে চাই। তবে মা, আমি যে থাকবো, আমার কিছু শর্ত আছে। কি শর্ত? নিজের মতো বাজার সদাই করব। এর জন্যে মনে কষ্ট নিও না। আমার অনেক জিনিসের অভাব আছে, টাকা পয়সার অভাব নাই। কি মা, রাজি? মাকে রাজি হতে হলো। আমরা পরম বিস্ময়ে দেখলাম, মাত্র 4 দিন যে লোকটি থাকবে তার জন্যে বস্তা ভর্তি পোলাওয়ের চাল আসছে, টিন ভর্তি ঘি, চিনি। দুপুরে প্রকাণ্ড একটা চিতল মাছ চলে এলো, ঝাঁকা ভর্তি মুরগি। তিনি নিজে এত সব খাবার দাবারের কিছুই খেলেন না। মাকে বললেন, আমাকে 3 চামচ আলো চালের ভাত আর 1 চামচ ঘি দিও। এর বেশি আমি কিছু খেতে পারি না। আল্লাহ আমার রিজিক তুলে নিয়েছেন। শৈশবে যে অল্প কিছু মানুষ আমাকে প্রবলভাবে আকর্ষণ করেছিল, উনি ছিলেন তাদের একজন। ভাটি অঞ্চলের জমিদার বংশের মানুষ। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় মানুষ একযোগে এদের বসতবাড়ি আক্রমণ করে। এরা তখন আত্মরক্ষার জন্যে কিংবা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে বন্দুক নিয়ে দোতলা থেকে এলো পাতাড়েই গুলি করতে থাকেন। 50-এর মতন মানুষ আহত হয়, মারা যায় 6 জন। জমিদার বাড়ির সকল পুরুষের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়। পুলিশ আসামি হিসেবে সবাইকেই বেঁধে নিয়ে আসে। যক্ষারোগে আক্রান্ত যে মানুষটির কথা বলছি, তিনিও আসামিদেরই একজন। পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিতে তিনি বলেছেন, বাড়ি যখন আক্রান্ত হয় তখন আমি বন্দুক নিয়ে বের হই, আমি একাই গুলি করি। হত্যাকাণ্ডের সমস্ত দায় দায়িত্ব আমার। শাস্তি হলে আমার হবে, অন্য কারো নয়। মজার ব্যাপার হলো, হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনোই যোগ ছিল না। এই ধরনের স্বীকারোক্তি তিনি করেছেন অন্যদের বাঁচাবার জন্যে। তার যুক্তি হলো, আমার যক্ষা হয়েছে, আমি তো 2 দিন পর এমনিতেই মারা যাচ্ছি, ফাঁসিতেই না হয়ে মরলাম, অন্যরা রক্ষা পাক। তাছাড়া বাকি সবারই বউ ছেলে মেয়ে আছে। আমি চিরকুমার মানুষ, আমি বেঁচে থাকলেই কি, মরলেই কি। যক্ষা রোগীর চোখ এমনিতেই উজ্জ্বল হয়। ওর চোখ আমার কাছে মনে হলো ঝিকমিক করে জ্বলে। সারাক্ষণ ধবধবে সাদা বিছানায় সাদা চাদর গায়ে জড়িয়ে মূর্তির মতো বসে থাকেন। আমি বড়ই বিস্ময় অনুভব করি। একদিন হাত ইশারা করে আমাকে ডাকলেন।
আমি এগিয়ে যেতেই তীব্র গলায় বললেন, তুই সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করিস কেন? খবরদার, আর আসবি না। ছোট পুলাপান আমি পছন্দ করি না। আহত ও অপমানিত হয়ে তার ঘর থেকে আমি বের হয়ে আসি, কিন্তু তার প্রতি যে গভীর ভালোবাসা লালন করি তার হেরফের হয়নি। মামলা চলাকালে জেল হাজতে তার মৃত্যু হয়। আমার মনে আছে, তার মৃত্যু সংবাদ পেয়ে আমি বালিশে মুখ গুজে দীর্ঘ সময় কাঁদি।